আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছে 220 জন বাংলাদেশি। নেপথ্যে যে কারণ। দীর্ঘ 16 ঘন্টার বেশি সময় কলকাতার বিমানবন্দরে আটকে পড়েছে বাংলাদেশের 220 জন যাত্রী। কেন তারা আটকে পড়ল, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে এখন 10.89%। বাংলাদেশে সাধারণত পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হার গত 2024 সালের ডিসেম্বরে কিছুটা হ্রাস পেয়ে 10.89% হয়েছে, যা গত নভেম্বরে ছিল 11.38%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী এসব তথ্য জানানো হয়েছে। এদিকে 4 দিনে প্রবাসী আয় এসেছে $22.70 কোটি। জানুয়ারির প্রথম 4 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $22.70 কোটি। ওপার এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন, ব্যবসা প্রধানকে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ ব্যবসাকে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশিদের নিয়ে প্রচারণার নির্দেশনা দিয়েছেন। এদিকে বিচারের পরে সংস্কার হবে, তারপর নির্বাচন, বললেন শারজিস আলম। বিচারের পরে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম। আজ বিকাল 4টায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে শুরু হওয়া সমাবেশে সব কথা বলেন শারজিস আলম। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার জন্য ঢাকায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। আজ 6 জানুয়ারি সন্ধ্যা 7:40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছে 220 জন বাংলাদেশি। নেপথ্যে যে কারণ। দীর্ঘ 16 ঘন্টার বেশি কলকাতার বিমানবন্দরে আটকে পড়েছে বাংলাদেশে 220 জন যাত্রী। রোববার 5 জানুয়ারি রাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি বিমান। ভোরে আবহাওয়া স্বাভাবিক হলেও যাত্রীদের ঢাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি বিমান মালেন্দো এয়ার কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, যাত্রীদের থাকা বা খাওয়ার ব্যবস্থা করেনি বিমান কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরে আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকে পড়েছে বাংলাদেশি এই যাত্রীরা। কলকাতার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত 10টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে 1 ঘন্টা দেরিতে ছাড়ে। বিমানটি ভোর 3টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি 220 জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে জরুরি ভিত্তিতে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টে আটকে পড়ে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে বিমানে নারী, শিশু, অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক বিবেচনায় তাদের সিকিউরিটি চেকপয়েন্টে যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সময় সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দরে আটকে রয়েছে যাত্রীরা। কখন তারা দেশে ফিরতে পারবেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ বা যাত্রীরা কেউই জানতে পারেনি। যাত্রীরা জানায়, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের হেড অফিস থেকে কোথাও কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি। ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে 10.89%।
বাংলাদেশে সাধারণত পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার গত ২০২৪ সালের ডিসেম্বরে কিছুটা হ্রাস পেয়ে ১০.৮৯% হয়েছে, যা গত নভেম্বর মাসে ছিল ১১.৩৮%। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিপিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২.৯২%। ২০২৪ সালের নভেম্বর মাসে যেটি ছিল ১৩.৮০%। এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৯% থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯.২৬% দাঁড়িয়েছে। তার মানে সব ক্ষেত্রেই মূল্যস্ফীতি কমেছে। এতে সুবিধা পাচ্ছে সবাই। শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে। গত ডিসেম্বর মাসে ২০২৪ সালের ডিসেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ১১.৯%, যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১.৫৩%। গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ১২.৬৩% হয়েছে, যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৩.৪১%। এছাড়াও অখাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ৯.৬৫% নেমে এসেছে, যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯.৭২%। অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরে শহর অঞ্চলে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৮৪%, যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১.৩৭%। গত ৪ দিনে প্রবাসী আয় এসেছে $২২.৭০ লাখ। জানুয়ারির প্রথম ৪ দিনে বিদেশ থেকে প্রবাসী আয় এসেছে $২২.৭০ লক্ষ। রোববার এইসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $১৪.৪০ লাখ, আর রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মাধ্যমে এসেছে $৭.২২ লাখ। বরাবরের মতো সবচেয়ে বেশি $3.১৩ লাখ এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকে। গত ডিসেম্বর মাসে মোট প্রবাসী আয় এসেছিল $২৬৪ কোটি। গত ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন বা $263.৯০ রেমিটেন্স এসেছে বাংলাদেশে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ৩১,৬৩৮ কোটি টাকা। আগে কখনোই একক মাস হিসেবে এত বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাইয়ে $2.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। এবার ২০২৪ সালের ডিসেম্বরে সেই রেকর্ড ভাঙল। কেন্দ্রীয় ব্যাংক বলছে ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময় রেমিটেন্স এসেছে প্রায় $264 কোটি, যা গত বছরে একই সময় চেয়ে প্রায় $64.৮০ লাখ বেশি। গত বছরের ডিসেম্বরে এসেছিল মাত্র $199.১০ লক্ষ। ২০২৪ সালের জুলাই মাসে বাদে বাকি ১১ মাসই $2 বিলিয়নের উপরে বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধে জুলাই ডিসেম্বরের এক বছরে $৩৩৭.৭০ লাখ রেমিটেন্স বাংলাদেশে এসেছে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গত অর্থ বছরে একই সময়ের চেয়ে $297.৭০ লাখ বেশি রেমিটেন্স পাঠিয়েছে। গত অর্থ বছরের প্রথমার্ধে জুলাই ডিসেম্বর $১,৮০০ কোটি রেমিটেন্স এসেছিল। বেবজাকে প্রধান উপদেষ্টা বলেন, আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচারণা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সোমবার ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে ২০২৪-২৩ অর্থ বছরে বেবজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেবজা কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, অর্থনৈতিক কূটনৈতিক জন্য একটা টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণা চালান। এ লক্ষ্যে তিনি বেবজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। ড. মোহাম্মদ ইউনূস বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত
করুন যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সমস্যা দূর করতে পারেন। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, জুলাই আগস্টে বাংলাদেশের আন্দোলন এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, গত ৩ সপ্তাহে আমরা চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। তিনি বিনিয়োগের জন্য আলোচনা চলছে। বেবজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেজা রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা চালু আছে। তিনি জানান, ৮টি বেজায় বর্তমানে আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে চলমান কারখানাগুলোর মধ্যে ১০০টির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন এবং বাকিগুলো মূলত যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান। এই কারখানাগুলোর মধ্যে ৫২% তৈরি পোশাক, টেক্সটাইল ও পোশাক সামগ্রীর উৎপাদন করে থাকে। বাকিগুলো বিভিন্ন ধরনের যেমন কফিন এবং খেলনা তৈরি করে। মেজর জেনারেল জিয়া প্রধান উপদেষ্টাকে বিনিয়োগকারীদের কয়েকটি চাহিদার কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, বেজা এলাকায় বন্ডেড অর্থাৎ গুদাম সুবিধা, চট্টগ্রাম সাংহাই সরাসরি বিমান সংযোগ এবং সাংহাই শহরের ভিসা কাউন্সিলরের সেবা চালু করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণের ব্যবস্থাপনা উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি করে লাভবান হতে পারে কিনা তা খতিয়ে দেখতে হবে। সবাই প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির উপর জোর দেন।